13ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের এক নতুন দৃষ্টান্ত স্থাপনের দিন। সেদিন আদালতের রায় হবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। অভিযোগ মানবতার বিরুদ্ধে অপরাধ। আর ঠিক সেদিনই এক নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ঘোষণা করেছে ঢাকা লকডাউন কর্মসূচির। তারা চায় আদালতের রায় থামাতে রাস্তায় নামুক তাদের সমর্থন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কর্মসূচি দিয়ে কি শেখ হাসিনা নিজের রায় আটকাতে পারবেন? যে দল এখন আইনিভাবে নিষিদ্ধ, যার অধিকাংশ নেতাই এখন বিদেশে গোপনে পালিয়ে রয়েছেন, যাদের প্রতি মানুষের ঘৃণা চরমে, তাদের ডাক শুনে কি রাস্তায় নামবেন বাংলাদেশের সাধারণ মানুষ? বাংলাদেশের মানুষ আর সেই ভয় দেখানো রাজনীতিতে ফিরবেন বলে আমার মনে হয় না। 13ই নভেম্বর শুধু হাসিনার রায়ের দিন নয়, বরং এটা বাংলাদেশের রাজনীতিতে এক স্বৈর শাসকের শেষ অধ্যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে 13 তারিখ বাংলাদেশে কি হতে চলেছে। শেখ হাসিনার দল ঢাকা লকডাউনের কর্মসূচি দিয়েছে। এই লকডাউন কর্মসূচি কতটা সফল হবে, সরকার কতটা কঠিনভাবে এই লকডাউনের কর্মসূচি দমন করবে, কিংবা সম্ভাব্য রায়ে আওয়ামী লীগ নেতৃত্ব কি করবেন সম্ভাব্য, সে বিষয় নিয়ে আজকের আলোচনায় আমাদের প্রতিদিনকার মতো সঙ্গী সাংবাদিক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর, অবশ্যই আমার বন্ধু পরমাশিস গোসাই। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে। পরমাশিস, তুমি ইন্ট্রো শুনলে এবং তুমিও জানো যে আমরা প্রায়ই এই বিষয় নিয়ে কথা বলি। রাজনৈতিকভাবে তো এই মুহূর্তে নিষিদ্ধ শেখ হাসিনার দল আওয়ামী লীগ, তাদের রাজনৈতিকভাবে তাদের কোনো স্পেস বাংলাদেশে নেই, যদিও গত কয়েক মাস ধরে তাদের পক্ষ থেকে ঝটিকা মিছিল বের হচ্ছে এবং এই ঝটিকা মিছিলের মধ্য দিয়ে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। এবং এর মধ্যে তুমি জানো যে আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি গণমাধ্যমে দলটির সভানেত্রী বাংলাদেশে নির্বাচন এবং সেই নির্বাচনী ব্যবস্থা এবং তাদের দলীয় নানা ধরনের কথা উনি বলেছেন। এবং তারপর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আওয়ামী লীগ এবং বাংলাদেশের নির্বাচন এবং অবশ্যই 13 তারিখে মানবতা বিরোধী অপরাধের যে রায়, সেই তার সাজা ঘোষণা হবে এবং একই সঙ্গে ঢাকা লকডাউনের কর্মসূচি, সব মিলিয়ে তোমার কাছে ছবিটা কিরকম লাগছে? তোমার একটা কথা বলি, পরীক্ষার প্রশ্নপত্র যখন তৈরি করা হয়, শিক্ষকরা যখন প্রশ্নপত্র তৈরি করে, তখন ছাত্ররা লিখতে পারবে কি পারবে না এটা ভেবে কি প্রশ্নপত্র তৈরি হয়? প্রশ্নপত্র কখন তৈরি হয়? সেমিস্টার যদি 1 জানুয়ারি থেকে শুরু হয়, মাঝপথে গিয়ে 6 মাস পরে পরীক্ষা, যা পড়ানো হয়েছে সিলেবাসে তার উপরে প্রশ্নপত্র তৈরি হয়। কে পারলো কি পারলো না সেটা তো ভাবে না। তো স্বাভাবিকভাবেই মানবতা বিরোধী কার্যক্রমের জন্য আইনানুগ ব্যবস্থা, বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যেটা উঠে আসবে সেটা রায় ঘোষণা হবে, ভালো হোক মন্দ হোক। এবং আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তারা যদি কোনো কর্মসূচি, রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি না নেয়, তাহলে তো তাদের অস্তিত্বই নেই বলে প্রমাণিত হবে বাংলাদেশের মাটিতে। এখন তো নিষিদ্ধ ঘোষণা হয়েছে, যদি কর্মসূচি না নেয়, পরীক্ষায় বসতে ফেল করলাম, বসেছিলাম তো, আমি বেরিয়ে এসে বলতে পারবো কোশ্চেন হেভি কঠিন হয়েছে। তো যদি কর্মসূচি না নেয় তাহলে তো একদম মাঠে মারা যাবে, আর তো মুখ দেখাতে পারবে না, এটা নিতেই হবে। এবার সরকার আছে, বাংলাদেশের সাধারণ মানুষ দেখবে, গণ অভ্যুত্থান কেন হয়েছিল বাংলাদেশের মানুষ জানে। যেটা বললাম, লক্ষ আবেগ, কোটি আবেগ একসাথে। এখন যদি দেখা যায় মানবতা বিরোধী আন্দোলনের যে ঘটনা ঘটিয়েছে, যার জন্য আন্দোলন হয়েছিল, তার রায় যদি তার বিপক্ষে যায়, তাকে দোষী সাব্যস্ত হয়, আর দেখা যায় যদি যে গণ অভ্যুত্থানে যে পর্যায়ে লোক গেছিল তার চেয়ে দ্বিগুণ 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 পর্যায়ে লোক রাস্তায় নামে, তাহলে বুঝতে হবে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের স্থান এখনো আছে। রাজনৈতিক কর্মসূচিটা নেওয়াটা কিন্তু একেবারে আমি মনে করি না নিলে না নেওয়ার উপায়ও নেই, নিতেই হবে। নিজেদের অবস্থান, অস্তিত্ব তো সংকটে, সেই অস্তিত্বকে তো দেখাতে হবে বাংলাদেশের মানুষের কাছে। আর এটা তো ঘটনা, বাংলাদেশে যে একদম আওয়ামী লীগ মুছে গেছে বা ভেতরে ভেতরে আছে, তার একটা তো অবস্থানগত পরিবেশ তাদের রাজনৈতিক ভাবে তুলে ধরতেই হবে গোটা বিশ্বের কাছে। কেননা গোটা বিশ্বের ক্যামেরা ফোকাস, ক্যামেরা ফোকাস কিন্তু বাংলাদেশের দিকে, বিশেষ করে 13ই নভেম্বরের দিকে থাকবে। তাহলে আমরা একটু প্রেক্ষাপটটা দেখি পরমাশিস, আমরা প্রেক্ষাপটটা নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে যে বিচার এবং অভিযোগের যদি আমরা সারাংশ আলোচনা করি, তাহলে এই মামলাটি শুরু হয়েছিল 2024 সালের ছাত্র আন্দোলন থেকে। সেখানে অসংখ্য ছাত্র নিহত হন, হাজার হাজার আহত হয়েছেন। আন্তর্জাতিক মহল তখন এক ভাষায় বলেছিল এটি রাষ্ট্রীয় দমন নীতির ভয়াবহ উদাহরণ। অভিযোগ স্পষ্ট ছিল, হাসিনার নির্দেশে নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করে, গণমাধ্যম স্তব্ধ করা হয়, আর প্রশাসন ব্যবহার করে রাজনৈতিক অস্ত্র হিসেবে। আজ এই ঘটনার দায়ী তিনি আদালতের কাঠগড়ায়। অভিযোগ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার এক প্রাক্তন প্রধানমন্ত্রী মানবতার বিরুদ্ধে অভিযুক্ত হচ্ছেন। তুমি কিভাবে দেখছো মানবতার বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে আইনের মুখোমুখি বা কাঠগড়ায়
উঠতে হচ্ছে? দেখো, বিষয়টা হচ্ছে বাংলাদেশের এই আজকের এই ঘটনা, শেখ হাসিনা মানবতা বিরোধী কাজ কোনদিন করেছে, সেই জায়গায় তাকে আজকে এই অবস্থানগত জায়গায় তাকে যে দাঁড় করানো হচ্ছে বা তিনি দাঁড়িয়েছেন, দেশটার নাম কি? বাংলাদেশ। আমার ভাষার জন্য একটা দেশ স্বাধীন হয়, গোটা বিশ্ব পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, সেটা গোটা বিশ্বের কাছে অত্যন্ত সম্মানের, যে একটা ভাষার জন্য একটা দেশ স্বাধীন হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো খুবই লজ্জার। যে লজ্জার কেন বলবো, বাংলাদেশের মানুষের কথা অনুযায়ী, বাংলাদেশের মানুষের গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী কাজকর্ম করতে পারে এবং সে দেশের মাটিতে দাঁড়িয়ে সে দেশের আইন ব্যবস্থার মধ্য দিয়ে তাকে বিচার ব্যবস্থার কাঠগড়ায় দাঁড়াতে হয়, এর চাইতে লজ্জার আর তো কিছু হতে পারে না। কেন হচ্ছে ঘটনাটা ঘটেছে তাই আমরা বলছি, বাংলাদেশের মানুষ বলছে। আমরা তো দেখেছি 2024-এর 5ই আগস্ট গণঅভ্যুত্থান, পিছনে কোন শক্তি, পিছনে কি শক্তি, আমরা তাতে যাব না। ওনাকে পালিয়ে আসতে হয়েছিল। কেন আসতে হয়েছিল পালিয়ে? ওনার কার্যকারিতা, ওনার ইন্টেলিজেন্স ফেলিওর তালে মানুষের মনের কথা, মানুষের ক্ষোভের কথা উনি জানতে অব্যর্থ ছিলেন। এরপরে যদি আবারও বলি পিছনে ষড়যন্ত্র ছিল, তাহলে ষড়যন্ত্র তিনি জানতে পারেননি। তার মানে ওনার সরকারের ব্যর্থতা ছিল। এতগুলো প্রাণ তো গেছে, যে কারণেই যা বিচার ব্যবস্থা প্রমাণিত হবে উনি ঠিক না বেঠিক, কিন্তু প্রাণগুলো তো গেছে। আন্তর্জাতিক সংগঠনগুলো কি বলেছে? প্রাণ তো গেছে, আগেও গেছে, পরেও গেছে। সাধারণ মানুষের প্রাণ কেন যাবে একটা দায়িত্বশীল সরকার থাকতে, একটা দায়িত্বশীল প্রধানমন্ত্রী থাকতে? কেন গণবিক্ষোভ তৈরি হবে? মানুষের ক্ষোভের, মানুষের পালস কেন বুঝতে পারবে না? তারই ফল আজকে ভোগ করতে হচ্ছে। আমরা দেখতে থাকবো বিচার ব্যবস্থার মধ্য দিয়ে কি হয়, গোটা বিশ্ব দেখবে। গোটা বিশ্বের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাকিয়ে থাকবে 13 তারিখের দিকে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী কাজকর্মের জন্য তার কি হয়। একটা কথাই আছে, যেমন কর্ম তেমন ফল হয়। যেমন একদম। কর্ম তুমি করবে আর তোমার ফল তুমি ভোগ করতেই হবে। পরমাশিস, তুমি বললে রাজনৈতিকভাবে তাকে তার দৃশ্যমানতা দেখাতে হবে এবং বাংলাদেশে এখনো অসংখ্য আওয়ামী লীগের সমর্থক তারা রয়েছেন। আমি তোমাকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তুমি পরে দেবে, কিন্তু আমার একটু এই রাজনৈতিক দল, এই কর্মসূচি নিয়ে আমারও একটা নিজস্ব বিশ্লেষণ রয়েছে, সেটি আমি আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। প্রশ্ন হচ্ছে যে এই যে দলটি এই মুহূর্তে তুমি বলতে চাইছো যে দলটি দৃশ্যমান, কিন্তু এই দলটির নেতা কর্মী সবাই দেশের বাইরে পালিয়ে রয়েছেন এবং সেখান থেকে উস্কাচ্ছেন, এবং বাংলাদেশে এই মুহূর্তে যারা আওয়ামী লীগের সমর্থকরা রয়েছেন, যারা কোনো 9 এবং 6 যায়নি, স্বার্থের কোনো তাদের কোনো রোজগার ছিল না, শুধু তারা মন থেকে নির্লিপ্তভাবে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুকে সমর্থন করেছে, তারা তো এখন কোণঠাসা। তাদের জেল জুলুম, অনেকে তাদের ঘর ছাড়া, এলাকা ছাড়া, তারা তাদের পরিচয় ছাড়া, আইডেন্টিটি ছাড়া, এই মানুষগুলোকে রেখেই দলের সভানেত্রী এবং যারা সবচেয়ে বেশি সুবিধাভোগী, তারা তো বিভিন্ন জায়গায় গিয়ে পালিয়ে নয়, তারা এখন প্রকাশ্যে বিভিন্ন জায়গায় তাদের গাড়ি বাড়ি শান সৈকত সব দেখা যাচ্ছে, এবং সেই দলটির এই শীর্ষ নেতাদের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ কেন শুনবেন? এই প্রশ্নের উত্তর তুমি দেবে, কিন্তু তার আগে আমার যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটি শুধু এই আওয়ামী লীগ দলের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে। তাহলে আমরা